আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের। দুই লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন। বিক্ষোভের নেপথ্যে ইসরায়েলি ষড়যন্ত্র, লক্ষ্য ছিল মার্কিন আগ্রাসন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু, ফিলিস্তিনি কমিটি গঠন। এবার বিস্তারিত খবর। ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের। পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এবার আর বুলেট লক্ষ্যভ্রষ্ট হবে না। বুধবার 15 জানুয়ারি তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশনে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল। ইসরায়েলের i24 নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন। ইরানে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন, ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমনপীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে। ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান। 2024 সালের জুলাই মাসে পেনসিলভেনিয়ার জনসভায় বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য রক্ষা পায় ট্রাম্প। কান ঘেঁষে বেরিয়ে যাওয়া সেই গুলিতে তার রক্তপাত হয়েছিল। ইরানকে নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্পের সেই রক্তমাখা মুখ, মুষ্টিবদ্ধ হাত আর কান ঘেঁষে বেরিয়ে যাওয়া বুলেটের স্মৃতির ছবি সম্প্রচার করে মার্কিন প্রেসিডেন্টকে হুঁশিয়ারি দিয়ে রাখল দেশটির টিভি চ্যানেল। ট্রাম্পকে দেওয়া এটি ইরানের সবচেয়ে স্পষ্ট হুমকি। বার্তাটির বিষয়ে ওয়াশিংটন বা ইরান এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ইউক্রেনের ফ্রন্ট লাইনে পরিস্থিতি অত্যন্ত কঠিন, যেখানে সংখ্যা এবং অস্ত্রের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে লড়ছে কিয়েভের বাহিনী। দীর্ঘদিন ধরেই সেনাদের মনোবল কমে যাওয়া ও ব্যাপক পলায়নের গুজব শোনা যাচ্ছিল। ফেদোরেভের মন্তব্যে সেই আশঙ্কার বাস্তব চিত্র সামনে এলো। 2 লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, অনুমতি ছাড়া কাউকে কিছু না জানিয়ে প্রায় 2 লাখ সেনা সদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে। এক প্রতিবেদনে মিখাইলকে উদ্ধৃতি করে জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে প্রায় 20 লাখ ইউক্রেনীয় নাগরিক ওয়ান্টেড তালিকায় রয়েছেন। ফেদোরভ প্রথম কোনো ইউক্রেনের নেতা যিনি যুদ্ধ ছেড়ে সেনারা পালানোর বিষয়টি স্বীকার করেছেন। বুধবার 14 সেপ্টেম্বর ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পায় ফেদোরভ। তার আগে এসব তথ্য জানান তিনি। ইউক্রেনের আইনে 18 থেকে 60 বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনে থাকতে হয়। পরিচয়পত্র সঙ্গে বহন করাও বাধ্যতামূলক। তবে 25 থেকে 60 বছর বয়সীদেরই সরাসরি সামরিক মোতায়েনের আওতায় আনা হয়। যুদ্ধ চলাকালে জারি হওয়া মার্শাল লয়ের অধীনে সামরিক দায়িত্ব পালনের উপযোগী 23 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউক্রেন, যদিও এ পর্যন্ত 10,000-এর বেশি মানুষ অবৈধভাবে দেশ ছেড়েছে। নতুন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন, ইউক্রেনের মোবিলাইজেশন ব্যবস্থায় বৃহত্তর পরিবর্তন আনা জরুরি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফেদোরভের অন্যতম প্রধান অগ্রাধিকার হবে সামরিক বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করা। 35 বছরে পা দেওয়া ফেদোরভ ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষামন্ত্রী। তিনি ডেনিস শমিহালের বদলে দায়িত্ব পেয়েছেন। এর আগে ফেদোরভ উপপ্রধানমন্ত্রী এবং ডিজিটাল রূপান্তর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনি ইউক্রেনের সফল ড্রোন যুদ্ধ প্রকল্প সহ বিভিন্ন প্রযুক্তি নির্ভর উদ্যোগ তদারকি করেছিলেন। বিক্ষোভের নেপথ্যে ইসরায়েলি ষড়যন্ত্র, লক্ষ্য ছিল মার্কিন আগ্রাসন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভকে একটি ইসরায়েলি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন, এই অস্থিরতা তৈরির মূল উদ্দেশ্য ছিল পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সরাসরি সামরিক আগ্রাসন চালানোর সুযোগ পায়। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আরাগচি এসব চাঞ্চল্যকর দাবি করেন। মার্কিন ও ইসরায়েলি সংবাদ
সংবাদ মাধ্যমে নিহতের সংখ্যা নিয়ে প্রচারিত তথ্যগুলোকে অতিরঞ্জিত দাবি করে আরাগুচি বলেন নিহতের প্রকৃত সংখ্যা কয়েক শত, যা পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি চেয়ে অনেক কম। তিনি স্পষ্ট করে বলেন এই সহিংসতা কোনো সাধারণ অর্থনৈতিক বিক্ষোভ ছিল না, বরং বিক্ষোভের ভেতরে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী উপাদান ঢুকে পড়েছিল। আরাগুচি বলেন এই সন্ত্রাসী সেলগুলো বিক্ষোভের সুযোগ নিয়ে দায়েশ স্টাইলে নৃশংসতা চালিয়েছে। তারা পুলিশ অফিসারদের ওপর গুলি চালিয়েছে, তাদের জীবন্ত পুড়িয়ে মেরেছে, এমনকি শিরচ্ছেদও করেছে। তারা সাধারণ মানুষকেও লক্ষ্যবস্তু বানিয়েছে। গত 3 দিন আমরা কোনো বিক্ষোভকারীর সাথে নয়, বরং সন্ত্রাসীদের সাথে লড়াই করেছি। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে ইসরায়েল চেয়েছিল নিহতের সংখ্যা বাড়াতে, যাতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়। তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন যে ইরানে হত্যাযজ্ঞ চললে তিনি হস্তক্ষেপ করবেন। সন্ত্রাসীদের লক্ষ্য ছিল নিহতের সংখ্যা বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনা। এটি ছিল মূলত একটি পরিকল্পিত ইসরায়েলি চক্রান্ত। দেশটির বর্তমান অবস্থা নিয়ে আরাগুচি জানান নিরাপত্তা বাহিনী সফলভাবে দাঙ্গাকারী উপাদানগুলোকে মোকাবেলা করেছে এবং বর্তমানে পুরো দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন আমরা আশা করি শুভবুদ্ধির উদয় হবে এবং পরিস্থিতির আরও অবনতি ঘটবে না। উত্তেজনা বৃদ্ধি পাওয়া সবার জন্যই বিপর্যয়কর হতে পারে। উল্লেখ্য ইরানি কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন যে সরকার দেশের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করছে, তবে বিক্ষোভের নামে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বা সহিংস কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করা হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু, ফিলিস্তিনি কমিটি গঠন। গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এ ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন প্রথম পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ অংশ, যেমন ইসরায়েল ও হামাসের মধ্যে পূর্ণ যুদ্ধবিরতি, এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ফলে নতুন ধাপটি শুরু থেকেই জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়েছে। স্টিভ উইটকফ জানিয়েছেন দ্বিতীয় ধাপে গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাটিক ফিলিস্তিনি প্রশাসন গঠন করা হবে। এর মাধ্যমে নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। খবর বিবিসির। মধ্যস্থতাকারী দেশ মিশর, কাতার ও তুরস্কের যৌথ বিবৃতিতে বলেছে 15 সদস্যের এই ফিলিস্তিনি কমিটির নেতৃত্ব দেবেন আলী সাদ। তিনি পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী এবং শিল্পাঞ্চল উন্নয়ন বিষয়ক দায়িত্বে ছিলেন। এই কমিটিকে বোর্ড অফ পিস নামে একটি আন্তর্জাতিক সংস্থা তত্ত্বাবধান করবে, যা গাজাকে অস্থায়ীভাবে শাসন করবে। গত অক্টোবরে ইসরায়েল ও হামাস ট্রাম্পের এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে বোর্ড অফ পিসের পক্ষে মাঠ পর্যায়ে প্রতিনিধি হিসেবে কাজ করবেন জাতিসংঘের সাবেক মধ্যপ্রাচ্য দূত নিকোলাই ম্লাদেনভ। তালিকায় বেসরকারি খাত ও এনজিও খাতের প্রতিনিধিদের নামও রয়েছে, তবে উইটকফ কমিটির সদস্য সংখ্যা বা নাম প্রকাশ করেননি। আলী সাদ এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন নতুন কমিটি প্রথমে গাজায় জরুরি মানবিক সহায়তার দিকে মনোযোগ দেবে। এর মধ্যে বাসস্থুচিত ফিলিস্তিনিদের জন্য আবাসনের ব্যবস্থা অন্যতম। তিনি আরও বলেছেন ধ্বংসস্তূপ সরিয়ে নতুন ভূমি তৈরির ধারণার মাধ্যমে গাজার পুনর্গঠন সম্ভব হতে পারে। জাতিসংঘের 2024 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি পুরোপুরি পুনর্গঠনে অন্তত 2040 সাল পর্যন্ত সময় লাগতে পারে, এমনকি তা আরও দীর্ঘায়িতও হতে পারে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রস্তুতি। ইরান থেকে নাগরিকদের সরে যেতে আহ্বান বিভিন্ন দেশের। ইরানে বিক্ষোভ দমনের প্রক্রিয়া নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে দুই দেশের শীর্ষ পর্যায় থেকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কূটনৈতিক সমঝোতার পথ খোলা রাখতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে অনানুষ্ঠানিক যোগাযোগ হতো সেটাও এখন বন্ধ। এতে বেড়েছে আরেকটি বড় যুদ্ধের শঙ্কা। ভারত, পাকিস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবেন। অন্যদিকে তেহরান বলেছে যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। ইরান জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক জানান শহরের পরিস্থিতি থমথমে। ইরানে বিক্ষোভকে অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন চীন ইরানকে সমর্থন করে ও প্রত্যাশা করে ইরানের সরকার ও জনগণ চলমান কঠিন সময় পার করবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে। সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক ইসরায়েলও। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সামাজিক মাধ্যম এক্সে লেখেন আকস্মিক পরিস্থিতির বিষয়ে তারা সতর্ক। তিনি বিক্ষোভকে ইরানের অভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেন। তবে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন ইসরায়েলের উচিত অদৃশ্য হাতে ইরানের বিক্ষোভকারীদের সহায়তা করা।
সম্ভাব্য সামরিক হামলা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ ভেঙে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তুরস্ক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরানে সামরিক অভিযানের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে ধরে নেওয়া হচ্ছে। দুই ইউরোপীয় কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন সামরিক হস্তক্ষেপ সম্ভব। তাদের মধ্যে একজন বলেছেন, একদিনের মধ্যেই এই হামলা হতে পারে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, মনে হচ্ছে ট্রাম্প সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি জানায়, সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতায় অন্তত 2400 সরকারবিরোধী বিক্ষোভকারী নিহত হয়েছেন। গত সপ্তাহে গ্রেপ্তার হন বিক্ষোভকারীদের অন্যতম নেতা অরফান সুলতানি। তার মৃত্যুদণ্ড ইরানের কর্তৃপক্ষ কার্যকর করবে বলে ঘোষণা দিয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনায় নেমেছে মানবাধিকার সংস্থাগুলো। সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, যদি তারা তাদের বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করে তাহলে আপনারা কিছু বিষয় দেখতে যাচ্ছেন। যদি তারা এমনটা করে তবে আমরা অত্যন্ত কঠোর পদক্ষেপ নেব। এর আগে গত মঙ্গলবার ট্রাম্প বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনি সহায়তা করতে আসছেন। ওই বক্তব্যের পরই ইরানে হামলার সংখ্যা আরও ঘনীভূত হয়। ইরানে বিক্ষোভে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানির বিষয়টি অতীতে গোপন থাকলেও এবার তা স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি বিক্ষোভকারীদের সমর্থন ও সহযোগিতার কথা বলছেন। ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অস্ত্র সরবরাহ ও উস্কানির অভিযোগ রয়েছে। ট্রাম্পের হুমকির মুখে ইরান কেবল নিজ দেশেই নয়, বরং পুরো অঞ্চলে উত্তেজনা বাড়ার শঙ্কা প্রকাশ করেছে। ইরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেত্রে ইরান বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ গতকাল বলেন, ইরান এই অঞ্চলে আগুন ধরিয়ে দেবে। এটা মার্কিন মিত্রদের জন্য অত্যন্ত শক্তিশালী বার্তা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাহাজ, মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ভূখণ্ড আমাদের যোগ্য লক্ষ্যবস্তু হতে চলেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে বলেছেন, ইরানের ওপর আক্রমণকারী যে কোনো শত্রুর জন্য অনেক বিস্ময় অপেক্ষা করছে। কয়েক সপ্তাহ ধরে চলা ব্যাপক অস্থিরতার পর ট্রাম্প তার বক্তব্য জোরদার করে ইরানের সামরিক হস্তক্ষেপের হুমকি দেন। ব্রিগেডিয়ার জেনারেল এমন মন্তব্য করেন। প্রেস টিভি জানায়, নিরাপত্তা বিষয়ক এক আলোচনায় তিনি বলেন, এই হুমকি কার্যকর করা হলে আমরা পূর্ণ শক্তি দিয়ে এবং রক্তের শেষ বিন্দু পর্যন্ত দেশকে রক্ষা করব। আমাদের প্রতিরক্ষা তাদের জন্য পীড়াদায়ক হবে। তিনি ইরানের ওপর যে কোনো হামলায় সহায়তা প্রদানকারী দেশগুলোকে সতর্ক করে বলেন, এসব দেশ ইরানের যোগ্য লক্ষ্যবস্তু হবে। গত জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর সামরিক উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল সর্বদাই তার পক্ষে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে টেনে নেওয়ার চেষ্টা করেছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি পোস্টে তিনি বলেন, এখন যেহেতু আমাদের রাস্তা রক্তাক্ত হয়েছে, ইসরায়েল প্রকাশ্যে ও গর্বের সাথে বলছে তারা বিক্ষোভকারীদের যুদ্ধের অস্ত্র দিয়ে সজ্জিত করেছে। এটাই শত শত মৃত্যুর কারণ। প্রেসিডেন্ট ট্রাম্পের এখন জানা উচিত রক্তপাত বন্ধ করার জন্য কোথায় যেতে হবে। ইরানে গতকাল বিক্ষোভের খবর পাওয়া যায়নি। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি জানান, ইরানে বিক্ষোভ নিয়ন্ত্রণে আছে বলে মনে হচ্ছে। গত 2-3 দিনে কোনো বড় অস্থিরতা দেখা যায়নি। মাঠের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ইজাদি আল জাজিরাকে জানান, গত 48 থেকে 72 ঘণ্টায় আমি কোনো বিক্ষোভ দেখিনি, কোনো দাঙ্গা দেখিনি। চলমান ইন্টারনেট নিষেধাজ্ঞার প্রসঙ্গে তিনি বলেন, এটা সুরক্ষামূলক পদক্ষেপ। 2025 সালে ইসরায়েলের সাথে যুদ্ধের সময়ও এমনটা করা হয়েছিল। তিনি বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা যোগাযোগের জন্য ইরানের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করেছিল। তারা একটি কমান্ড এবং কন্ট্রোল সেন্টার পরিচালনা করেছিল, যা পরে আবিষ্কৃত হয়। তিনি বলেন, বিক্ষোভের সময় ব্যবসা বন্ধ করতে অস্বীকার করায় কয়েকজন দাঙ্গারি দোকানদার ও পুলিশের ওপর গুলি চালাচ্ছিল। দাঙ্গারিরা দোকানদারদের হত্যা করছে, এর প্রমাণ আমাদের কাছে আছে।